আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, ঠাকুরদার সিন্দুক রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। সময়টা ছিল নভেম্বরের গোড়ার দিকে এক রবিবারের সকালবেলা। ইলিয়েট রোড এলাকায় কর্নেলের 3তলার অ্যাপার্টমেন্টে তার জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলেন। কর্নেল গভীর মনোযোগে টাইপরাইটারে কি সব টাইপ করছিলেন। মাঝে মাঝে তিনি পোস্টকার্ড সাইজ কিসের রঙিন ছবি তুলে দেখছিলেন এবং আবার টাইপে মন দিচ্ছিলেন। অবশেষে বুঝতে পেরেছিলাম তিনি বিরল প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড কিংবা ক্যাকটাস সম্পর্কে প্রবন্ধ লিখছেন। দেশে ও বিদেশে প্রকৃতি বিজ্ঞানী হিসেবে খ্যাতি তার কম নয়। এই বৃদ্ধ বয়সেও যে কোনো শক্তিমান যুবকের মতো তিনি দুর্গম পাহাড়, জঙ্গল, মরুভূমি চষে বেড়াতে পারেন। লক্ষ্য করছিলুম দাঁতে কামড়ানো চুরুটের নীল একফালি ধোঁয়া উঠে তার প্রশস্ত টাকের উপর ঘুরপাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছিল। ঝকঝকে সাদা দাড়িতে চুরুটের এক টুকরো ছাই আটকে ছিল। জানতু টাইপ করা শেষ না হলে ছাইটুকু খসে পড়ার সম্ভাবনা নেই। সোফার এক কোণে বসে খবরের কাগজ পড়ছিলেন প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, আমাদের প্রিয় হালদার মশাই। তার ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর চিমটিতে একটুখানি নস্যি, কখন সেটা নাকে গুঁজবেন বোঝা যাচ্ছিল না। হালদার মশাই একজন প্রাক্তন পুলিশ অফিসার। রিটায়ার করার পর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। মাঝে মাঝে তার এই এজেন্সির বিজ্ঞাপন দেন। কখনো সখনো দু একটা কেসও পান। কেস জটিল হলে তিনি কর্নেল স্যারের লগে কনসাল্ট করতে আসেন। তবে আজ তার হাবভাব থেকে বুঝতে পেরেছিলাম কোনো কেসের ব্যাপারে কর্নেলের কাছে আসেননি। নভেম্বর মাস শুরু হয়ে গেলেও এখনো কলকাতায় শীতের কোনো সাড়া নেই। প্রশস্ত ড্রয়িং রুমে দুটো সিলিং ফ্যান পূর্ণ বেগে ঘুরছিল। একসময় নস্যি নাকে গুঁজে প্যান্টের পকেট থেকে নোংরা রুমাল বের করে নাক মুছলেন গোয়েন্দাপ্রবর কে হালদার। তারপর আপন মনে বললেন, পড়বার মতন খবর নাই জয়ন্তবাবু। আপনাকে দৈনিক সত্যসেবক পত্রিকা কি যেসব লেখে বুঝি না, খালি নেতাগো বক্তৃতা। বক্তৃতা কি খবর? খবর কই গেল? খবর আছে হালদার মশাই, কর্নেল বলে উঠলেন। দেখলুম এতক্ষণে তার টাইপ করা শেষ হয়েছে। কাগজগুলো গুছিয়ে ছবিগুলো তার সঙ্গে ক্লিপে এঁটে তিনি একটা প্রকাণ্ড খামে ঢোকাচ্ছিলেন। তার দাড়ি থেকে চুরুটের ছাইটা এবার খসে পড়ে গেছে। হালদার মশাইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে তিনি আবার বললেন, আপনার পড়ার মতো খবর জয়ন্তদের কাগজেই আছে। হালদার মশাই কর্নেলের দিকে গুলি চোখে তাকিয়ে বললেন, কি খবর আছে কর্নেল স্যার? 6 পাতায় মফস্বলের খবর দেখুন, 3 নম্বর কলামে বোল্ড টাইপে ছাপা। গোয়েন্দাপ্রবর দৈনিক সত্যসেবক পত্রিকার পাতা উল্টে একটু ঝুঁকে বসে বিড়বিড় করে কি একটা খবর পড়তে শুরু করলেন। একটু পরে তিনি খি খি করে হেসে উঠলেন। মৎস্যজীবীদের জালে মুন্ডু কাটা কালো কুকুর। এটা কি হইল? মুন্ডু কাটা মাইন্ডসের বডি হইলে কথা ছিল, মুন্ডু কাটা কুত্তার লাশ। কর্নেল খামটা ড্রয়ারে ভরে সোফার কাছে তার ইজি চেয়ারে এসে বসলেন। মিটিমিটি হেসে বললেন, মুন্ডু কাটা কালো কুকুরের লাশ আপনার খবর বলে মনে হচ্ছে না হালদার মশাই? হালদার মশাই বললেন, বুঝলাম না কর্নেল স্যার। জয়ন্তবাবু,
কই মশাই, আপনাকে সাংবাদিক হাতে যখন লেখনের মতো খবর থাকে না, তখন মুন্ডু কাটা কালো কুত্তারে খবর করে ফেলেন। বললুম, কর্নেল ঠিক ধরেছেন, আপনি ধরতে পারেননি। কেন? চিন্তা করে দেখুন, দেবতার সামনে মুন্ডু কেটে বলিদান করা হয় পাঁঠা, কোথাও কোথাও মোষের মুন্ডু কেটেও বলিদানের প্রথা আছে। প্রাচীন যুগে নাকি এইভাবে নরবলিরও প্রথা ছিল, কিন্তু কুকুর বলিদান? কোন দেবতা কুকুর বলি পেলে খুশি হন? এটা একটা রহস্য না? প্রাইভেট ডিটেকটিভ হাসলেন। না, পোলা পান গো কাম মশাই, 34 বৎসর পুলিশে চাকরি করছি। পাড়া গায়ে দেখছি পোলা পানরা শেয়ালের ছানার মুন্ডু কাটত, বড়রা বাধা দিত না। কেন কি শেয়াল অগ ছাগল হাঁস মুরগি খাইয়া ফেলে, কিন্তু কুত্তা হইল গিয়া উপকারী প্রাণী। রাত্রে পাড়ায় চোর ঢুকলে কুত্তা চেঁচাইয়া মাইন্সেরে সাবধান করে। কর্নেল বললেন, হালদার মশাই, আপনি নিজেই কুকুর বলি রহস্য ফাঁস করে দিলেন। ফাঁস করলাম? পান কি কর্নেল স্যার? হ্যাঁ, পাড়ায় রাত বিরেতে চোর ঢুকলে কুকুর চেঁচামেচি করে, মানুষকে সাবধান করে, এটা আপনারই কথা। কাজেই চোরেরা সেই কুকুরকে রাগের বশে বলি দিতেই পারে। আর একটা কথা, খবরের শেষ লাইনটা আপনি পড়েননি। হালদার মশাইয়ের গোফের 2 ডগা উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। তিনি খবরের কাগজ তুলে আবার বিড়বিড় করে পড়তে থাকলেন। তারপর শেষ লাইনটা আওড়ালেন। খবর পেয়ে দোমোহানির থানার পুলিশ মৎস্যজীবীদের কাছ থেকে মুন্ডু কাটা কালো কুকুরের লাশ উদ্ধার করছে। কর্নেল বললেন, কি বুঝলেন এবার? হালদার মশাই চাপা গলায় বললেন, পুলিশ। তা হইলে খবরের একখান ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু দোমোহানির নিজস্ব সংবাদদাতা তার লেখে নাই কেন? বুঝি না। আমি বললুম, নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর জায়গার অভাবে কেটে ছেটে ছাপানো হয়। ঠিক এই সময় ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। কর্নেলের এই ড্রয়িং রুমে ঢুকতে হলে ডাক্তারবাবুদের জন্য অপেক্ষারত রোগীদের ঘরের মতো একটা ঘর পেরিয়ে আসতে হয়। কর্নেলের ওই ঘরটা অবশ্য ছোট। ষষ্ঠী আগন্তুককে ভিতরে পাঠিয়ে দিয়ে ওদিকের করিডর হয়ে নিজের ঘর বা কিচেনে চলে যায়। কর্নেলের কাছে সকলের জন্য দরজা খোলা, তা ষষ্ঠী জানে। যাই হোক, একটু পরে ড্রয়িং রুমের পর্দার ফাঁকে এক প্রৌঢ় ভদ্রলোককে দেখা গেল। তিনি পা থেকে জুতো খোলার পর জুতো দুটো হাতে নিয়ে ঢুকছিলেন। কর্নেল বললেন, আপনি ইচ্ছে করলে জুতো পরেই ঢুকতে পারেন, আর যদি জুতো ও ঘরে খুলে রেখেই ঘরে ঢোকেন, আপনার জুতো চুরি যাবে না। ভদ্রলোক কাঁচু মাচু মুখে হাসবার চেষ্টা করে বললেন, আগে অভ্যাস। তার মানে বাইরে জুতো খুলে কোথাও ঢুকলে আপনার জুতো চুরি হয়? আগে স্যার, ঠিক ধরেছেন। এ পর্যন্ত কত জোড়া জুতো চুরি গেছে? 5 জোড়া স্যার। আমার দুঃখের কথা আর কাকে বলবো। অবশেষে আমার মাস্তুতো ভাই পরেশ পুলিশে চাকরি করে স্যার। সেই আপনার নাম ঠিকানা দিল, আপনার চেহারার বর্ণনাও দিল। পরেশ বলল, এর বিহিত পুলিশ করতে পারবে না, তুমি কর্নেল স্যারের কাছে যাও। তাই এলুম। তাহলে জুতো পরেই ঢুকি? কর্নেল গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, দেখছেন না আমরা জুতো পরেই আছি। যে ভদ্রলোক ঘরে ঢুকলেন তার পরনে সাদা সিধে প্যান্ট শার্ট, কাঁধ থেকে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে এবং ব্যাগের ভিতর থেকে একটা সোয়েটার উঁকি দিচ্ছে। খাড়া নাকের নিচের প্রজাপতি ছাট গোঁফ আর সিথে করা কাঁচা পাকা চুলে ঈষৎ শৌখিনতার ছাপ। পায়ের পামসুজোড়া নতুন, তা বোঝা যাচ্ছিল। এও বোঝা যাচ্ছিল ইনি যেখান থেকে আসছেন সেখানে শীত এসে গেছে, কারণ তিনি কলকাতায় এসেই গায়ের সোয়েটার খুলে ব্যাগে ঠেসে ঢুকিয়ে রেখেছেন। ভদ্রলোক সোফায় বিনীতভাবে বসে প্রথমে কর্নেলকে, পরে হালদার মশাই ও আমাকে করজোড়ে নমস্কার করলেন। তারপর বললেন, আমার নাম জয়গোপাল রায়, রেলে চাকরি করতাম। আজ এখানে কাল সেখানে বদলির চাকরি। থিতু হয়ে কোথাও বসতে পারিনি যে বাড়িঘর করব, আর করি বা কি হবে। বাবুগঞ্জে পৈতৃক একতলা একখানা বাড়ি আছে, সেখানে আমার বিধবা বোনকে থাকতে দিয়েছিল।
চাকরি থেকে গত মাসে রিটায়ার করার পর সেই বাড়িতেই চলে এসেছি। তারপর থেকেই এক উটকো বিপদ। কর্নেল বললেন, জুতো চুরি? আগে কর্নেল সাহেব, প্রথমে চুরি গেল পুরনো পাউন্সু জোড়া। সন্ধ্যাবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। গোবিন্দ কবরেজের ঘরে আড্ডা দিচ্ছিল। বাড়ি ফেরার সময় দেখি সকলের জুতো আছে, আমার জুতো নেই। সেই শুরু। কিন্তু তখন তলিয়ে কিছু ভাবিনি। আবার বাজার থেকে নতুন একজোড়া জুতো কিনলুম। দিন তিনেক পরে মুখুজ্জেম মশাইয়ের ঠাকুর বাড়িতে কত কথা শুনতে ঢুকেছিল। দরজার বাইরে জুতো খুলে রেখেছিল। কত কথা শেষ হলো রাত 2টোয়। বেরিয়ে এসে আমার জুতো জোড়া আর খুঁজেই পেলাম না। তাহলে এইভাবে আপনার মোট 5 জোড়া জুতো চুরি হয়েছে? হ্যাঁ কর্নেল সাহেব, তারপর থেকে সতর্ক হয়েছিল, যেখানে ঢুকি জুতো জোড়া হাতে নিয়েই ঢুকি। কিন্তু এবার শুরু হলো আর এক বিপদ। রাত বিরেতে বাড়ির আনাচে কানাচে কারা ঘুরঘুর করতে আসে। সেটা টের পান কি করে? আগে কালু, আমার বোনের পুষতি একটা কালো তাগড়াই কুকুর ছিল, তার নাম কালু। সে চেঁচামেচি জুড়ে দিত। তখন আমি আর আমার বোন হৈমন্তী ঘর থেকে বেরিয়ে হাঁক ডাক করে পড়শিদের জাগাই। তারা লাঠি সোটা টর্চ নিয়ে বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করে। তবে দেখুন স্যার, 2-1 দিন অন্তর এরকম হলে পড়শিরা বিরক্ত হয় না? দোষটা গিয়ে পড়তো কালুর ঘাড়ে। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে শুনছিলেন। বললেন, তারপর? জয়গোপাল বাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, বাবুগঞ্জে বিদ্যুৎ আছে, কিন্তু চোর আছে রাত বিরেতে। হঠাৎ যদি লোডশেডিং হয় তখন? তো গত মঙ্গলবার ভোরবেলা উঠে দেখি সাংঘাতিক কাণ্ড। বাড়ির দরজার সামনে রক্তের ছড়াছড়ি, চাপ চাপ রক্ত। চমকে উঠেছিল, কে কাকে আমার বাড়ির দরজার সামনে খুন করেছে ভেবে। তারপর চোখে পড়লো দরজার পাশে দেওয়াল থেকে কালো মুন্ড ঝুলছে। জয়গোপাল বাবু নড়ে বসলেন। আপনি খবর পেয়েছেন স্যার? তক্ষুনি থানায় গিয়েছিল, পুলিশ এসেছিল। সে এক হইচই ব্যাপার। হৈমন্তী কালুর শোকে কেঁদে কেটে অস্থির। পরেশ বলছিল, আপনার নাকি পিছনেও একটা চোখ আছে। ওরে বাবা, সে এক বিভৎস দৃশ্য। আপনি নিশ্চয়ই। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি খবরের কাগজ পড়েন? জয়গোপাল বাবু কিছু বলার আগেই গোয়েন্দা প্রভার হালদার মশাই বলে উঠলেন, সে কুত্তার বডি উঠছে মৎস্যজীবী গো জালে। কর্নেল স্যার ঠিকই কইছিলেন, কুকুর বলি রহস্য ঠিকই ফাঁস করছিলাম। জয়গোপাল বাবু অবাক চোখে তাকিয়ে বললেন, খবরের কাগজ ঠিক মতো পড়ি না, কিন্তু উনি বললেন মৎস্যজীবী, মানে জেলেদের জালে কুকুরের বডি উঠেছে। কিছু বুঝতে পারছি না। কর্নেল একটু হেসে বললেন, পুলিশ আপনাকে খবর দেয়নি? আগে না তো। বাড়ি ফিরে হয়তো আপনার বোনের কাছে জানতে পারবেন পুলিশ আপনাদের হতভাগ্য কালুর লাশ উদ্ধার করেছে। আপনার বাড়ি বাবুগঞ্জে, নদীর ধারেই গঞ্জ গড়ে ওঠে। আপনাদের বাবুগঞ্জের নদীটার নাম কি? বেহুলা। একসময় নাকি বড় নদী ছিল, এখন প্রায় মজে এসেছে। প্রাইভেট ডিটেকটিভ বললেন, আপনাকে কুত্তাটার মাথা চোরেরা কাটলো কেন, তা কি বুঝছেন? জয়গোপাল বাবু বিব্রত ভাবে বললেন, চেঁচামেচি করতো বলে। রাত্রে জুতো চোরেরা আপনার জুতো চুরি করতে আইলে কুত্তাটা চেঁচামেচি করতো বলে হালদার মশাই কর্নেলের দিকে ঘুরলেন। কর্নেল স্যার, একটা কথা বুঝি না, চোরেরা ভদ্রলোকের জুতো চুরি করে কেন? হেভি মিস্ট্রি। কর্নেল হাসলেন। ঠিক বলেছেন হালদার মশাই, হেভি মিস্ট্রি। আচ্ছা জয়গোপাল বাবু, কেউ বা কারা আপনার জুতো চুরি করে কেন, এ কথা কি ভেবে দেখেছেন? জয়গোপাল বাবু করুণ মুখে বললেন, অনেক ভেবেছি কর্নেল সাহেব, কিন্তু কিছুই বুঝতে পারিনি। আপনার বোন হৈমন্তী দেবীর কি ধারণা? সেও কিছু বুঝতে পারছে না। হৈমন্তী কান্নাকাটি করে চুপি চুপি বলছিল, কালুকে চিরকালের জন্য চুপ করাতে চেয়েছে কেউ বা কারা। তা ঠিক, কিন্তু তার মনে একটা আতঙ্ক ঢুকেছে। কালুকে মারলো, কিন্তু তার মাথা কেটে দোরগোড়ায় ঝোলালো কেন? তার আতঙ্কের কারণ হয়তো এরপর আমার মাথা কেটে ফেলবে, এটা তারই নোটিশ।
হৈমন্তীর ধারণা রেলে চাকরি করার সময় আমি কারোর কোনো ক্ষতি করেছি। আমি ওকে বলেছি আমি ছিলাম রেলের সামান্য কেরানি, কেন তো কারোর কোনো ক্ষতি করিনি। কর্নেল ইজি চেয়ারে সোজা হয়ে বসে বললেন, আপনার বাবা কি করতেন? বাবাও রেলে চাকরি করতেন। বাবা অবশ্য রেলে গার্ড ছিলেন, কাটিহারে মারা যান। আপনাদের বাড়িটা কে তৈরি করেছিল? আমার ঠাকুরদা বিনয় গোপাল রায়। তিনি কি করতেন? ঠাকুরদা বাবুগঞ্জে মুখুজ্জে মশাইয়ের জমিদারি সেরেস্তায় খাজাঞ্চি ছিলেন। হালদার মশাই জিজ্ঞেস করলেন, খাজাঞ্চি সেটা কি পোস্ট? কর্নেল বললেন, ট্রেজারার বলতে পারেন। পুরোনো আমলের জমিদারদের খাজাঞ্চিখানা থাকত, অর্থাৎ ট্রেজারি। প্রজাদের খাজনা আদায় করে সেখানে রাখা হতো। তাছাড়া জমিদার বাড়ির পারিবারিক সম্পদ, ধনরত্ন এসব কিছুই খাজাঞ্চিখানায় জমা থাকত। খাজাঞ্চি ছিলেন একাধারে তদারককারী আর ক্যাশিয়ার, কোষাধ্যক্ষও বলতে পারেন। গোয়েন্দা প্রবর গম্ভীর মুখে বললেন, হ বুঝছি। কর্নেল বললেন, জয়গোপাল বাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আগে না, আমার জন্মের আগেই তিনি মারা যান। ওদিকে জমিদারি প্রথা উচ্ছেদের পর মুখুজ্জে পরিবারের লোকেরা কে কোথায় চলে যায়। এখন বাবুগঞ্জে কোন মুখুজ্জে আছেন? আগে স্যার প্রমথ মুখুজ্জে মশাই। সেই 7 মহলা বাড়ি এখন ধ্বংসস্তূপ। প্রমথ বাবুর হাতে কিছু জমি জিরেত আছে, নিজেই দেখাশোনা করেন। মেকানাইজড এগ্রিকালচার, বুঝলেন তো? কর্নেল একটু হেসে বললেন, বুদ্ধিমান লোক। জয়গোপাল বাবু আড়ষ্টভাবে হাসলেন। তার বলতে ভাগ চাষিদের ভাগিয়ে দিয়ে পাওয়ার টিলায় আর সেচের জন্য পাম্পিং মেশিন কিনে রীতিমতো ফার্ম হাউস করে ফেলেছেন। দোতলা নতুন বাড়ি করেছেন, তবে ঠাকুর বাড়িটা পুরনো আমলের। আপনার জুতো চুরির কথা তাকে কি আপনি বলেছেন? বলিনি, বলে কি হবে? আমার বোন হৈমন্তী ছাড়া আর কেউ জানে না। পুলিশকে জানাননি? জয়গোপাল বাবু চাপা স্বরে বললেন, হৈমন্তী নিষেধ করেছিল। পুলিশ জুতো চুরির কথা শুনলে হাসবে, বরং রাত বিরেতে বাড়িতে চোরের উৎপাতের কথা বলাই ঠিক হবে। তাই আমি পুলিশকে শুধু চোরের কথাই বলেছিল। তবে দেখুন কর্নেল সাহেব, 2-1 মিথ্যা নালিশ না করলে কেস শক্ত হবে না। তাই পুলিশকে বলেছিলেন চোর রান্নাঘর থেকে থালা ঘটি বাটি চুরি করেছে, আরো চুরি করার জন্য প্রায় রাত বিরেতে হানা দিচ্ছে। কুকুরটার কথা কি বলেছিলেন? আগে হ্যাঁ স্যার, পুলিশ ডায়েরি লিখে নিয়ে বলেছিল, কাকে সন্দেহ হয় বলুন। কাকেই বা সন্দেহ করবো বলুন? বাবুগঞ্জে চোর নিশ্চয়ই আছে, তাদের কারো নাম করলে আমাদের ক্ষতি করতে পারে, তাই কারো নাম বলিনি। পুলিশকে আপনাদের কুকুরটার মুন্ডু কাটার খবর নিশ্চয়ই দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসে মুন্ডুটা নিয়ে গিয়েছিল। সেও স্যার আমার মাস্তুতো ভাই পরেশের অনুরোধে। পরেশ কলকাতায় বেনিপুকুর থানার সাব ইন্সপেক্টর, এই তো আমাকে আপনার কথা বলেছে। ষষ্ঠীচরণ এতক্ষণে আমাদের জন্য 2য় দফা কফি আনলো। কর্নেল বললেন, কফি খান জয়গোপাল বাবু, কফির নার্ভ চাঙ্গা করে। জয়গোপাল বাবু কফিতে চুমুক দিয়ে বললেন, বাবুগঞ্জে স্যার জাঁকিয়ে শীত নেমেছে। শিয়ালদা স্টেশনে নেমে গরমের চোটে সোয়েটার খুলতে হলো, তবে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কফি খেয়ে সত্যি চাঙ্গা হচ্ছে। প্রাইভেট ডিটেকটিভ গুলি গুলি চোখে তাকিয়েছিলেন। হঠাৎ বললেন, জয়গোপাল বাবুর একটা কথা জিগাই। জয়গোপাল বাবু বললেন, আপনি কি স্যার ওপার বাংলার লোক? জন্ম হয়েছিল ওপারে, ছোটবেলায় এপারে আইছিলাম। তো কথাটা হইল, আপনার ঠাকুরদা জমিদার বাড়ির খাজাঞ্চি ছিলেন। ওনার একখান বাড়ি ছাড়া আর কোনো প্রপার্টি ছিল না? জয়গোপাল বাবু যেন চমকে উঠে বললেন, প্রপার্টি? তারপর ভদ্রলোক কফির কাপ প্লেট রেখে তরাক করে উঠে দাঁড়িয়ে, কি সর্বনাশ বলে আমাদের হতবাক করে বেরিয়ে গেলেন। গোয়েন্দা প্রবর বললেন, এটা কি হইল? পরে আমি ফলো করুন। কর্নেল হালদার মশাইকে বাধা না দিলে
উনি সত্যিই জয়গোপাল বাবুকে অনুসরণ করে হয়তো বাবুগঞ্জে গিয়ে হাজির হতেন। কর্নেল বললেন, হালদার মশাই শুনলেন তো, বাবুগঞ্জে এখন জাঁকিয়ে শীত পড়েছে। শীতের পোশাক ছাড়া সেখানে গিয়ে শীতে কাঁপতেন না গোয়েন্দাগিরি করতেন? কাজে তাড়াহুড়ো করে লাভ নেই। হালদার মশাই উত্তেজিত ভয়ে বললেন, হেভি মিস্ট্রি আরো হেভি হইয়া গেল। প্রপার্টি কথাটা যেই কইলাম অমনি উনি কফি খাওয়া ছাড়ান দিয়া ঘোড়ার মতন ছুট দিলেন। ঠিক বলেছেন, ঘোড়ার মতন ব্যাপারটা অদ্ভুতই বটে বলে কর্নেল চুরুট ধরালেন। চোখ বুজে তিনি আবার ইজি চেয়ারে হেলান দিলেন। আমি বললুম, ভদ্রলোকের মাথায় ছিট আছে মনে হচ্ছে। ওর কথা বলার ভঙ্গিও কেমন এলোমেলো, গুছিয়ে সব কথা বলতে পারছিলেন না। পুলিশ কুকুরের কাটা মুন্ডু নিয়ে গেল কেন তাও বুঝিয়ে বললেন না। হালদার মশাই বললেন, জানতো বাবু, আপনি সাংবাদিক, পুলিশের কামের মেথড বুঝবেন না। আস্তে আস্তে বললুম, মেথডটা কি মশাই? 34 বৎসর পুলিশে চাকরি করছি, মেথডটা আমি জানি। ভদ্রলোক রাত্রিকালে চোরের উৎপাতের কথা কইছিলেন, তারপর ওনার কুত্তাটার মাথা কাইটটা ঝুলাইয়া দিছিল ওরা। এখন পুলিশের কাম হইল গিয়া কুত্তার মুন্ডু ডাক্তারের দেখাইয়া সার্টিফিকেট লওয়া। পুলিশ যখন ডায়েরি লিখছে তখন ওই কুত্তার মুন্ডু কাটার ঘটনাও পুলিশের ডিউটির মধ্যে পড়ে। আপনাগো দৈনিক সত্যসেবা পত্রিকায় লিখছে, মৎস্যজীবীগো জালে পাওয়া মুন্ডু কাটা বডিটার খোঁজ লইতে গেছে পুলিশ। তা হইলে বুঝুন। হালদার মশাই ঠ্যাঙা বলিষ্ঠ গড়নের মানুষ, মাথার চুল খুঁটিয়ে ছাটা। তিনি ছদ্মবেশ ধরতে পটু, তবে তিনি বড্ড হটকারী স্বভাবের মানুষ। পুলিশ ইন্সপেক্টরের পদ থেকে রিটায়ার করলেও মাঝে মাঝে সেই কথাটা ভুলে গিয়ে বিভ্রাট বাঁধান। আজ সকালে বুঝতে পারছিলুম তার নাকের ডগায় একখানা অদ্ভুত কেস এসে ঝুলছিল। কেসটা কর্নেলের হলেও তিনি এতে নাক গলাতে উদ্গ্রীব। অবশ্য এও সত্যি, অসংখ্য জটিল রহস্যজনক কেসে কর্নেল তার সাহায্য দেন। তাই লক্ষ্য করছিল, পুলিশের কাজের মেথড নিয়ে কথা বলার পর তিনি কর্নেলের মুখের দিকে তাকিয়ে আছেন। উত্তেজনায় চোয়ালে চোয়ালে ঘর্ষণের জন্যই তার গোঁফের 2 সূক্ষ্ম ডগা যথারীতি তীর তীর করে কাঁপছিল। একটু পরে কর্নেল চোখ খুলে বললেন, হালদার মশাই, আমার মনে হচ্ছে জয়গোপাল বাবুর বোনের আশঙ্কার কারণ আছে। একটা কুকুরকে চিরকালের জন্য চুপ করানোর অনেক উপায় আছে, অথচ কেউ বা কারা কুকুরটার মাথা কেটে দরজার পাশে ঝুলিয়ে রেখেছিল কেন? জয়গোপাল বাবুকে নিশ্চয়ই তারা বোঝাতে চেয়েছিল তোমার মুন্ডু এমনি করে কাটা হবে। ঠিক কইছেন কর্নেল স্যার, এবার আমার ধারণাটা কইয়া ফেলে। হ্যাঁ বলুন। কে বা কারা ওনার ঠাকুরদার কোনো প্রপার্টি ফেরত চায়? আমি অবাক হয়ে বললাম, ফেরত চায় মানে? জবাবটা কর্নেল দিলেন, জয়ন্ত, হালদার মশাই সম্ভবত ঠিক বুঝেছেন। জমিদারের খাদানচি ছিলেন জয়গোপাল বাবুর ঠাকুরদা। এমন হতেই পারে তিনি কারো কোনো প্রপার্টি, তার মানে কোনো দামি জিনিস হাতিয়ে নিয়েছিলেন। এখন তার বংশধর সেটা ফেরত চাইছে। এছাড়া রাতবিরেতে চোরের উপদ্রবের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। জিনিসটা খাদানচি ভদ্রলোকের নিজের হলে চোরেরা এত সব কাণ্ড করতে যাবে কেন? জুতো চুরি, রাতবিরেতে হানা দেওয়া, কুকুরের মুন্ডু কাটা। বললুম, আমার ধারণা জুতো চুরি মানে জয়গোপাল বাবুকে উত্তক্ত করা। হালদার মশাই বললেন, হ ঠিক কইছেন জয়ন্ত বাবু, বারবার জুতো চুরি করলে মাইন্সের মাথা ব্যাবাক খারাপ হওয়ার কথা, তারপর কুত্তার মুন্ডু কাটা। জয়গোপাল বাবুকে উত্তক্ত কইরা মারছে ওরা। বলে, স্যার আপনি আমারে পারমিশন দেন, বাবুগঞ্জে গিয়া খোঁজ খবর লই। কর্নেল বললেন, আমার মতো ঘরের খেয়ে বোনের মোস্তার হবেন? আপনিও লগে লগে থাকবেন? আমি বললুম, বাবুগঞ্জ কোথায়? কর্নেল মিটিমিটি হেসে বললেন, বেহুলা নদীর ধারে। বিরক্ত হয়ে বললুম, ওহ কর্নেল, এমন একটা সিরিয়াস ব্যাপারকে আপনি হালকাভাবে নিচ্ছেন। ধরুন যদি সত্যি জয়গোপাল বাবুর কোনো বিপদ হয়। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, হ্যাঁ বলছি। আরে কি কাণ্ড পরেশ, তুমি বেড়ে পুকুরে কবে এলে? কি আশ্চর্য,
আমার নাকের ডগায় আছো। তোমার মাস্তুতো দাদাকে সঙ্গে নিয়ে তুমিই আসতে পারতে। হ্যাঁ, জয়গোপাল বাবু এসেছিলেন, তোমার কথাও বলছিলেন। হ্যাঁ, তুমি যখন বলছো আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য নিশ্চয়ই করব। আমারও তাই মনে হলো একটু ছিটগ্রস্ত হয়ে পড়েছেন। সেটা এই অবস্থায় স্বাভাবিক। তা শোনো, উনি হঠাৎ উঠে চলে গেলেন, বুঝতে পেরেছি। তো বাবুগঞ্জ জায়গাটা ঠিক কোথায়? না, ওই যে বললাম হঠাৎ চলে গেছেন, তার মানে শান্তিপুরের আগে কাছারি বাড়ির মোড়। তারপর? না, বাসে নয়, গাড়িতেই যাব, তত কিছু দূরে নয়। দোমোহানি ওয়াটার ড্যাম। বাহ, এখন তাহলে তো সাইবেরিয়ান হাঁসের মেলা বসে গেছে। বলো কি, ঘরের জঙ্গলেও? ওয়ান্ডারফুল। বুঝলে পরেশ, কদিন থেকে ভাবছিল মফস্বলে শীত এসে গেছে, জলাভূমিতে দেশ বিদেশের পাখি এসে জুটবে। এবার কোথায় যাব তা ঠিক করতে পারছিলাম না। ধন্যবাদ পরেশ, এই খবরটার জন্য ধন্যবাদ। না না, ওর কেসটা আমি নিয়েছি। আচ্ছা, রাখছি। ঋষিভাই রেখে কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত, তিতলিপুরের গজের জঙ্গলের কথা ভুলে গেছো? হালদার মশাই নড়ে বসলেন। হ, সেই তিতলিপুর গড়ের জঙ্গল। বললুম, বাজে জায়গা, তিতলিপুরে যাওয়ার কোনো মানেই হয় না, বিশেষ করে নভেম্বর মাসে। কর্নেল বললেন, বাবুগঞ্জ তিতলিপুর থেকে সামান্য দূরে। আমরা দোমোহানির যে সেচ বাংলোতে ছিলুম সেখানে নয়, আমরা এবারে থাকবো বাবুগঞ্জের কাছাকাছি অন্য একটা বাংলোতে। একটু অবাক হয়ে বললুম, একজন ছিটগ্রস্ত মানুষের আবল তাবল কথা শুনে আপনিও দেখছি হালদার মশাইয়ের মতো উত্তেজিত হয়ে উঠেছেন। হালদার মশাই একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং বর্তমানে গোয়েন্দাগিরি ও নেশা ও পেশা। বরং হালদার মশাই আগে গিয়ে ব্যাপারটা বুঝে আসুন। হালদার মশাই সহাস্যে বললেন, আমি তো জামুই, হেভি একখান মিষ্টি লেজটুকু দেখছি, কিন্তু কর্নেল স্যারের লগে লগে একদিন ঘুরিরাও আসল কথাটা আপনি বুঝলেন না জয়ন্ত বাবু। আসল কথাটা কি? গোয়েন্দা প্রবর চোখ নামিয়ে বললেন, পক্ষী। উনি চোখে বাইনোকুলার দিয়া ওয়াটার ড্যামে পক্ষী দেখবেন। বেনে পুকুরের এসআই ভদ্রলোক কর্নেল স্যারকে হেভি পক্ষীর খবর দিয়েছেন। কর্নেল চুলটে ধোয়ার মধ্যে বললেন, ঠিক বলেছেন হালদার মশাই, সাইবেরিয়ান হাঁস হেভি পক্ষী বটে। এক একটার ওজন 8-10 কিলোগ্রামেরও বেশি। সুদূর উত্তরের সাইবেরিয়া থেকে প্রতি শীতে চীন পেরিয়ে হিমালয় ডিঙিয়ে পুরা বাংলার মিঠে জলে সাঁতার কাটতে আসে, আবার শীতের শেষে দেশে ফিরে যায়। প্রকৃতির এক বিচিত্র রহস্য, পরিযায়ী পাখিদের রহস্য। হাসি চেপে বললুম, হ্যাঁ, এও হেভি রহস্য। কর্নেল গম্ভীর মুখে বললেন, তুমি সাংবাদিক, একালে সাংবাদিকরা সর্ববিদ্যা বিশারদ। জয়ন্ত, তোমার জানা উচিত ছিল পাখিদের হাজার হাজার মাইল উড়ে আসা এবং ঠিক পথ চিনে ঘরে ফেরা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কত গবেষণা চলছে। পাখিদের এই পরিযানের রহস্য আজও সঠিকভাবে সমাধান করা যায়নি। শুনলে অবাক হবে, জিনোম বিজ্ঞানীরাও পরিযায়ী পাখিদের ডিএনএর মধ্যে। আবার ডোরবেল বাজল, তাই কর্নেলের বক্তৃতা শোনা থেকে রেহাই পেল। কর্নেল যথারীতি হাঁকলেন, একটু পরে আমাদের আবার হতবাক করে বাবুগঞ্জের জয়গোপাল রায় এক হাতে জুতো জোড়া নিয়ে ঘরে ঢুকলেন এবং পরক্ষণে জিপ কেটে জুতো জোড়া পায়ে পড়ে সোফায় বসলেন। কর্নেল বললেন, আপনার ঠাকুরদার প্রপার্টি পেলেন? জয়গোপাল বাবু কাঁচুমাচু মুখে হাসবার চেষ্টা করে বললেন, হ্যাঁ স্যার, ভাগ্যিস এই ভদ্রলোক মনে করিয়ে দিয়েছিলেন। উনি মনে করিয়ে না দিলে আবার পরের রোববার আসতে হতো। বলে তিনি হালদার মশাইয়ের দিকে তাকালেন। হালদার মশাই বললেন, কি কন বুঝি না। জয়গোপাল বললেন, আগে স্যার, এন্টালি মার্কেটের উল্টো দিকে ডাক্তার লেনে আমাদের বাবুগঞ্জের এক লয়ার পাঁচুবাবু থাকেন, পঞ্চানন বারিক। আমার ঠাকুরদার প্রপার্টির উইল ওর সাহায্যেই আমার বাবা কোর্টে প্রবেট করিয়েছিলেন। ঠাকুরদার উইলে বসত বাড়ির লাগোয়া কাঠা 10 জমির কথা ছিল। জমিদার বংশের প্রমথ মুখুজ্জে মশাইয়ের খুড়তুতো ভাই অবনী জমিটা দখলে রেখেছিল।
বাবা মামলা মোকদ্দমা করবেন না, রেলের গার্ড হয়ে কাহা কাহা মুল্লুক ঘুরে বেড়াবেন। তখন বলেছিলাম বাবা কাটিহারে মারা যান, তো আমি রেলের চাকরি থেকে রিটায়ার করে বাড়ি ফিরলুম। তখন আমার বোন হৈমন্তী আমাকে ওই জমিটার কথা বলল। হৈমন্তীর আগেই পাঁচুবাবু লয়ারের সঙ্গে বাবুগঞ্জে দেশের বাড়িতে কথা বলেছিল। তারপর সেই উইল পাঁচুবাবু দেখতে চেয়েছিল। কর্নেল বললেন, বুঝেছি, আপনার ঠাকুরদার উইল পাঁচুবাবুর কাছেই থেকে গিয়েছিল। আগে হ্যাঁ, গত রোববার পাঁচুবাবু দেশের বাড়িতে গিয়েছিলেন। হৈমন্তী তার কাছে উইল চাইতে গিয়েছিল। উনি বলেছিলেন পরের রোববারে আমি যেন কলকাতা গিয়ে উইলখানা তার কাছে ফেরত নিই, কারণ এদিন উনি বাবুগঞ্জে যাবেন না। ফ্যামিলি নিয়ে 10:30টার বাসে চেপে তারাপীঠে তীর্থ করতে যাবেন। পেলেন উইল? জয়গোপাল বাবু একটু হেসে বললেন, আর একটু দেরি করলেই ওকে পেতুম না। তীর্থ করতে বেরোনোর মুখে বাগড়া দিল। একটু বিরক্ত হয়েই বাড়ি ঢুকে প্যাকেটটা এনে দিলেন। বললেন, 10 কাঠা দখলি জমি এতদিন পরে ফেরত পাওয়ার হ্যাপা অনেক। ফিরে এসে বলবেন, আপনার ঠাকুরদার সম্পত্তির উইল করেছিলেন কেন? আপনার বাবা ছাড়া কি আর কোনো ছেলে মেয়ে ছিল তার? জয়গোপালবাবু কি বলতে ঠোঁট ফাঁক করেছিলেন, বললেন, না। কর্নেল বললেন, সম্পত্তির আইনত কোনো নির্দিষ্ট প্রাপক না থাকলে এবং সম্পত্তির পরিমাণ বেশি হলে তবেই লোক উইল করে। তাই জিজ্ঞেস করছি, আপনার ঠাকুরদা উইল করেছিলেন কেন? জয়গোপালবাবু একটু ইতস্তত করে বললেন, ঠাকুরদা শেষ বয়সে দেখাশোনা করতেন আমার পিসিমা। বাবা তো রেলের গার্ড। তার মানে আপনার ঠাকুরদার একটি মেয়ে ছিল। ঠিক ধরেছেন স্যার। তো তারও দুর্ভাগ্য আমার বোনের মতো। পিসিমাও বিধবা ছিলেন। তার একটি মাত্র ছেলে, তার নাম প্রবোধ। সে এখন বাবুগঞ্জে আছে। ঠাকুরদা শুধু বসত বাটি আর তার লাগোয়া 10 কাঠা পুরো জমি বাবাকে দিয়ে গেছেন। উইলে সম্পত্তির বেশি অংশই ছিল পিসিমা কুমুদিনীর নামে। পিসিমা মারা গেলে সেই সম্পত্তি প্রবোধ পেয়েছিল। ধানি জমি, পুকুর, একটা আম বাগান। পুরনচণ্ডী প্রবোধ সব বেচে খেয়ে এখন অবনী মুখুজ্জের বাড়িতে আশ্রয় নিয়েছে। নির্লজ্জ বজ্জাত। হৈমন্তীর কাছে কম টাকা ধার করেছে, আমাকে দেখলে এখন ছায়া মারায় না। আপনার বোন হৈমন্তী টাকা পান কোথায়? জয়গোপাল বাবু চাপ্পা স্বরে বললেন, প্রাইমারি স্কুলের টিচার যে অনেক টাকা মাইনে পায়। আপনার দিব্যি স্যার, রেলে আমি হৈমন্তীর মাইনের অর্ধেক টাকা মাইনে পেত। অবশ্য পেনশন পাচ্ছি, হৈমন্তীও পাবে। পদ্মাস প্রবোধের মুখ থেকে লালা ঝরবে না বলুন? অবনী মুখুজ্জে ওকে আশ্রয় দিয়ে 2-10 টাকায় সব সম্পত্তি গ্রাস করেছে। প্রবোধের সায় না থাকলে অবনী আমার বাবার ন্যায্য 10 কাঠা জমি দখল করতে পারত। হৈমন্তী তো মেয়ে, সে একা কি করতে পারত? হালদার মশাই কথা বলার জন্য উসখুস করছিলেন। এবার বলে উঠলেন, তাহলে জুতো চুরি, রাত্রে আপনার জ্বালাতন, তারপর কুত্তার মাথা কাইটটা ঝোলানো সেই প্রবোধেরই কাম। জয়গোপাল বাবু হাত নেড়ে বললেন, না না, প্রবোধের সে সাহসও নেই আর ক্ষমতাও নেই। নেশা ভাঙ করে বুড়ো বয়সে তার শোচনীয় অবস্থা। লাঠিতে বল করে লেংচে হাঁটে, একটু হেঁটেই হাঁপায়। একদিন সে... জয়গোপাল বাবু হঠাৎ থেমে গেলেন। কর্নেল বললেন, বলুন জয়গোপাল বাবু। কালী পুজোর কদিন আগের কথা। বাজারে গেছি, হঠাৎ দেখি প্রবোধ আমার সামনে এসে দাঁড়িয়েছে। একটু চমকে উঠেছিলুম বই কি, কিন্তু সে হাউমাউ করে কেঁদে বলল, ও ভাই গোপাল, আমার গোটা 10 টাকা দে, তোর পায়ে পড়ি, আমার বড্ড কষ্ট রে। অবনী আমাকে এখন তাড়িয়ে দেওয়ার ছল খুঁজছে। কান্নার চোটে ভিড় জমে গেল। আপনি টাকা দিলেন? দিলুম স্যার, মনটা ভিজে গেল। পিস্তুত দাদা বুদ্ধির দোষে এই অবস্থায় পড়েছে। গোয়েন্দা প্রবর বললেন, তাহলে সে আপনারে উত্তপ্ত করতেছে না? আগে না, কেউ বললেও ও কথা বিশ্বাস করবো না। তাহলে সেই অবনীবাবু করতেছে। জয়গোপাল বাবু বললেন, অবনী মুখুজ্জে জমিটা দখল করেছে তা ঠিক, তবে ওই জমিতে সে গার্লস হাই স্কুল করবে শুনেছি। হৈমন্তীর মতে ওটা নাকি ওর চালাকি, আর আমাদের ন্যায্য জমি ফিরে পাওয়ার চান্স থাকবে না, তাই গার্লস স্কুল করে নাম কিনতে চাইছে। কিন্তু আবার জুতো চুরি করবে কেন সে? কর্নেল ঘড়ি দেখে বললেন, আপনার ঠাকুরদার উইলটা একটু দেখতে পারি? জয়গোপাল বাবু বললেন, নিশ্চয়ই দেখতে পারেন।
হৈমন্তী মাঝে মাঝে আমাকে বলে ঠাকুরদার উইলেই এমন কিছু গন্ডগোল আছে যা কোনো লয়ারও বুঝতে পারছে না। দলিল দস্তাবেজের ভাষা স্যার বোঝা বড়ই কঠিন, বলে তিনি ব্যাগের ভিতর থেকে বড় আকারের একটা খাম কর্নেলকে দিলেন। কর্নেল খাম থেকে আর একটা জীর্ণ নোংরা খাম বের করলেন। তারপর দুপাতার একটা কাগজ বের করে চোখ বুলিয়ে বললেন, যদি আমার প্রতি আপনার বিশ্বাস থাকে তবে এটা 2-1 দিনের জন্য রাখতে চাই। জয়গোপাল বাবু করজোরে বললেন, কলে সাহেব, বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনাকে অবিশ্বাস করতে পারি? ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আপনি বাবুগঞ্জে বসেই শিগগির এটা ফেরত পাবেন। আর একটা কথা, আপনি যে আমার কাছে এসেছিলেন তা আপনার বোন ছাড়া আর কাকেও খুনাক করে যেন জানাবেন না। তবে আপনার মাস্তুতো ভাই পরেশ চৌধুরী পুলিশের লোক। পরেশ আমার বিশেষ স্নেহভাজন, সে আমাকে কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল, সে আমাকে আপনার কথা বলেছে। কাজেই বাইরের লোক বলতে শুধু পরেশই জানল। জয়গোপাল বাবু খুশি হয়ে বললেন, পরেশ টেলিফোন করেছিল আপনাকে? তাহলে আর আমি ওর কাছে যাচ্ছি না। 12টা 5-এর লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবো, রানাঘাট জংশনে নেমেই বাস পাবো। বলে তিনি উঠে দাঁড়ালেন। তারপর কর্নেলকে নমস্কার করে পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। মোদের সঙ্গে তো আলাপ হলো না, দেখছো কাণ্ড। ছ্যাঃ ছ্যাঃ, আমার ভদ্রতা বোধটুকু হারিয়ে ফেলেছি। কর্নেল আগে হালদার মশাই পরিচয় দিতেই জয়গোপাল বাবু বিস্ফারিত চোখে নমস্কার করে বললেন, ওরে বাবা, প্রাইভেট ডিটেকটিভ। জানেন স্যার, হৈমন্তী আমাকে একবার বলেছিল। তার কথা থামিয়ে কর্নেল আমার পরিচয় দিলেন। জয়গোপাল বাবু আমাকে নমস্কার করে বললেন, আমার কি সৌভাগ্য। ওরে বাবা, আপনারা সব কত নামজাদা মানুষ, আমি সামান্য এক চুনোপুটি। জয়গোপাল বাবু বেরিয়ে যাওয়ার পর আমি একটু হেসে বললুম, হালদার মশাই কি এখন ওকে ফলো করতে চান? গোয়েন্দা প্রবর একটি নস্যি নিচ্ছিলেন। রুমালে নাক মুছে বললেন, কর্নেল স্যার যা করতে বলেন তা করব। কর্নেল হাসলেন না, নিভে যাওয়া চুরুটটা জেলে বললেন, বাবুগঞ্জে হালদার মশাই যদি যেতে চান আপত্তি করব না, বরং খুশি হব, তবে ছদ্মবেশে গেলেই ভালো হয়। হালদার মশাই উত্তেজিত ভাবে বললেন, জামু। আপনি তো সবচেয়ে ভালো পারেন সাধু সন্ন্যাসী সাজতে। সাধু বেশেই জামু, কিন্তু ঝুলির ভিতরে আপনার লাইসেন্সড রিভলভার থাকবে, আপনার সরকারি আইডেন্টিটি কার্ডও সঙ্গে থাকা দরকার। আমি বললুম, কিন্তু সেখানে প্রচন্ড শীত। প্রাইভেট ডিটেকটিভ হাসলেন, সাধুরা কম্বল গায়ে জড়ায় না, ধুনি জ্বালে না। আপনার সেই সিনথেটিক কাপড়ের তৈরি বাকছাল, ত্রিশূল আর প্লাস্টিকে তৈরি মরার খুলি নিতে ভুলবেন না যেন। হালদার মশাই উঠে দাঁড়িয়ে বললেন, বাড়ি গিয়া খাওয়া দাওয়া কইরাই পাড়াই যাব। বাবুগঞ্জে গিয়া সন্ধ্যার পর সাধু ছদ্মবেশ ধরুন। জয়গোপাল বাবুর বাড়ির কাছাকাছি জায়গা হইলে ভালো হয়। চলি কর্নেল স্যার, চলি জয়ন্তবাবু। কর্নেল বললেন, যথাসময়ে আমাদের দেখা পাবেন, কিন্তু সাবধান হালদার মশাই, কুকুরের মুন্ডু যে বা যারা কেটেছে সে বা তারা শুধু ধূর্ত নয়, নৃশংসও বটে। কলে স্যার, 35 বৎসর পুলিশে ছিলাম, ভাববেন না। বলে গোয়েন্দা প্রবর সবেগে বেরিয়ে গেলেন। আমার ফিয়াট গাড়িটা কিছুদিন থেকে বেগরবাই করছিল। গত সপ্তাহে মেকানিকের পাল্লায় পড়ে জব্দ হয়েছে। পরদিন সোমবার সকাল 8টায় বেরিয়ে 34 নম্বর জাতীয় সড়কে গাড়িটা যেন পক্ষীরাজের মতো উড়ে যাচ্ছে। কর্নেল আবার বাঁদিকে বসেছিলেন, তার গলা থেকে ঝোলানো ক্যামেরা আর বাইনোকুলার। পিঠে যথারীতি আটা তার প্রসিদ্ধ কিট ব্যাগ, যার ভিতর একজন মানুষের জন্য দরকারি অসংখ্য জিনিস ঠাসা। কোনা দিয়ে উঁকি মারছিল প্রজাপতি ধরার জন্য অদ্ভুত একরকম জালের লম্বা হাতল। মাঝে মাঝে তিনি বাইনোকুলারে পাখি দেখছিলেন, নাকি অন্য কিছু তা বলা কঠিন। এটা ওর এক বাতিক। মাঝে মাঝে তিনি আমাকে সাবধান করে দিচ্ছিলেন যেন গতি কমায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।